মুভি শুরু হয় ফ্লোরিডা শহর থেকে, যেখানে আমরা একটি ছোট ক্যাফে দেখতে পাই। ওখানে লিজা নামের একটি 17 বছরের মেয়ে কাজ করে। লিজা সব কাস্টমারদের খুব ভালোভাবে ট্রিট করত, আর এতে লিজার বস তার উপর খুব খুশি ছিল। লিজা নিজের কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় যাচ্ছিল, তখন তার চেহারায় একটা উদাসীনতা দেখা যায়। সবাই কাজ করার পর যখন ঘরে যায় তখন একটু রিল্যাক্স ফিল করে, কিন্তু লিজার কাছে ঘর মানে অন্য কিছু ছিল, কারণ ওই ঘর তার কাছে একটা নরকের চেয়ে কম ছিল না। রাস্তায় লিজা তার সাথে হওয়া কিছু ঘটনার কথা ভাবতে থাকে, যেখানে আমরা একটা লোককে দেখি, আর এই লোকটাকে সেটা আমরা একটু পরে জানতে পারবো। নির্জন রাস্তায় যেতে যেতে লিজার চোখ একটি কালো গাড়ির উপর পড়ে, যেটা দেখে সে কিছুটা ঘাবড়ে যায় আর সাইকেলের স্পিড বাড়িয়ে দ্রুত বাড়িতে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে এটা লিজার বাড়ি নয়। লিজা এখানে তার নানি ও তার বয়ফ্রেন্ড মরেসের সাথে থাকে। মরেস সেই লোক যার কথা লিজা কিছুক্ষণ আগে রাস্তায় বসে ভাবছিল। এখানে মরেস লিজার নানিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট করত, যার বিনিময়ে সে প্রতিদিন লিজার ঘরে এন্ট্রি পেত। একদিন লিজা এই সবকিছুতে অসহ্য হয়ে সুইসাইড নোট লেখে, কিন্তু তার মধ্যে এতটা সাহস ছিল না যে নিজের জীবন দিয়ে দেবে। এখানে আমরা জানতে পারি যে লিজার মা তাকে 14 বছর বয়সেই তার নানির কাছে পাঠিয়ে দিয়েছিল। লিজা মনে করে যে তার নানির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নয়, তাই সে তার সব স্যালারি নানিকে দিয়ে দিত, যেন তাকে মরেসের থেকে হেল্প নিতে না হয়। কিন্তু লিজার এত সব করার পরও আজও কিছুই বদলায়নি। পরের দিন লিজা তার ছোট বোনকে কল করে বলে সে এখানে থাকতে চায় না, তার এখানে একদমই ভালো লাগছে না। বোনের সাথে কথা বলার সময় লিজা তার মায়ের সাথেও কথা বলে। লিজার সাথে যা কিছু ঘটেছে তার সবকিছু তার মাকে জানায়, যেটা শোনার পর তার মা বলে যা কিছুই হোক তোমাকে ওখানেই থাকতে হবে আর তোমার নানিকে সাপোর্ট করতে হবে। এখানে একটা বিষয় ক্লিয়ার বোঝা যায় যে লিজার সাথে যা কিছু হচ্ছে সেটা তার মা আগে থেকেই জানতো, মানে এতে লিজার মায়ের কিছুই আসে যায় না। তারপর আমরা দেখি যে এখানে লিজার লাইফ একেবারে নরক হয়ে গেছে, কিন্তু এর চেয়েও কি খারাপ কিছু হতে পারে? পরের দিন যখন লিজা ক্যাফে থেকে বের হয় তখন সে রাস্তায় আবারও সেই কালো গাড়িটা দেখতে পায়, যেটা সে গত রাতেও দেখেছিল। এইবার ওই গাড়িটা লিজার পেছনে ফলো করতে থাকে। যখন লিজা জোরে সাইকেল চালাতে শুরু করে তখন ওই গাড়িটাও লিজার সাথে সাথে স্পিড বাড়িয়ে আসতে থাকে। তারপর একটা লোক এসে লিজাকে কিডন্যাপ করে ওই কালো গাড়িতে তুলে নেয় আর তার সাথে খারাপ কিছু করে। এরপর লোকটা লিজার চোখ বেঁধে একটি ফ্ল্যাটে নিয়ে যায়, যেন লিজা লোকটার চেহারা দেখতে না পায়। লিজা বুঝতে পারে না যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে। লোকটা লিজাকে শহর থেকে দূরে একটি নির্জন অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। ওখানে লোকটা আরো একবার লিজার সাথে খারাপ কিছু করে। তারপর লিজা বুঝতে পারে যে এই লোকটা কোনো সাধারণ সুস্থ মানুষ ছিল না, সে ছিল একটা সাইকো। এখানে লিজা ভাবতে থাকে যে এই সবকিছু তার সাথে নতুন কোনো ঘটনা নয়, কারণ এই সব তো তার নানের বাড়িতে তার সাথে রোজই হতো। তাই লিজার জন্য এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার বেঁচে থাকা আর এখান থেকে কিভাবে মুক্তি পাবে। লিজা এইসব ভাবতে থাকে, তখন দেখা যায় ওই লোকটা লিজার ক্লোজে চলে আসে, কিন্তু তারপরও লিজা লোকটার সাথে কোনো রাপ ব্যবহার করে না। সে লোকটার সাথে খুব নম্রভাবে কথা বলে আর সবসময় সরি বলতে থাকে। এখানে লিজা ভাবে যে এই লোকটার সাথে হয়তো কোনো মেয়ে অন্যায় করেছে, তাই লোকটা এরকম সাইকো হয়ে গেছে। লিজা লোকটাকে বলে নিশ্চয়ই তোমাকে কোনো মেয়ে ধোকা দিয়েছে, তাছাড়া তুমি তো খুব ভালো ছেলে। লিজা এইভাবে তার কথায় ওই লোকটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, আর লোকটাও লিজার কথাই বলতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি লিজা ঘরে না ফেরায় তার নানি থানায় একটি মিসিং রিপোর্ট লেখায়। তারপর পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে দেয়। প্রথমে পুলিশ লিজার মায়ের কাছে যায়, সেখানে তার মা বলে যে লিজা হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। এইসব শুনে অফিসার ওখান থেকে চলে আসে। তখন লিজার ছোট বোন অফিসারকে বলে যে আমার বোন ওইরকম নয়, সে কখনো পালাতে পারে না, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হয়েছে, প্লিজ আমার বোনকে সাহায্য করুন, সে হয়তো অনেক বিপদে আছে। তারপর পুলিশ ওই ক্যাফেতে যায় যেখানে লিজা কাজ করত। ওখানে লিজার মালিকও এটাই বলে যে লিজা খুব ভালো মেয়ে ছিল আর অনেক পরিশ্রমী ছিল, সে কখনো পালাতে পারে না। এখান থেকে সিন শিফট হয়ে লিজাকে দেখানো হয় যেখানে সে এখনো বন্দী অবস্থায় ছিল। এখানে আমরা দেখি লিজার চোখ এখনো বাঁধা রয়েছে, তারপরও সে এখানের ব্যাপারে বোঝার চেষ্টা করে আর সবকিছু নিজের মাইন্ডে সেট করে রাখে। যখন লোকটা লিজার কাছে যায় তখন লিজা তার সাথে কথা বলার চেষ্টা করে। লিজা বুঝতে পারে যে এই লোকটার বুদ্ধি লিজার থেকে অনেক কম। সে লোকটার মুখ বারবার টাচ করে যেন সে লোকটার চেহারা সম্পর্কে আইডিয়া পেতে পারে। লিজা বারবার লোকটার প্রশংসা করতে থাকে যে সে অনেক ভালো মানুষ। লিজা এসব এই জন্য করছে যেন সে লোকটার বিশ্বাস অর্জন করতে পারে। এখানে লিজা তার অসুস্থ বাবার মিথ্যে কাহিনী শোনাতে থাকে। সে লোকটাকে বলে যে এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই এবং তার বাবা অনেক অসুস্থ। লিজা এসব এজন্য বলে যেন লোকটা তার কথা শুনে দয়া করে তাকে ছেড়ে দেয়, কিন্তু ওই লোকটা লিজার কথা এত তাড়াতাড়ি তো ভরসা পায় না। কিন্তু লোকটা একটা সময় লিজার হাতের বাঁধন খুলে দেয়। এখানে লিজা এটা বুঝতে পারে যে তার একটা ভুল সিদ্ধান্তে ওই লোকটা তাকে গুলিও করতে পারে, কারণ লোকটা লিজার সাথেই সবসময় থাকতো। তারপর লিজা ধীরে ধীরে এখানে থাকার প্রমাণ ছড়াতে শুরু করে। ও নিজের হেয়ারপিন বেডের নিচে ফেলে রাখে। সে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে সেখানে মিররের উপর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখে। ওখানে একজোড়া শুজ দেখে যার কালারও মনে রাখে। এতক্ষণে ওই লোকটা বুঝতে পারে যে লিজা ওয়াশরুমের ভেতর থেকে লক করে দিয়েছে, তাই সে জোর করে দরজা খুলে ভেতরে চলে আসে। কিন্তু লিজা এখনো লোকটার সাথে নর্মাল রিয়েক্ট করে। রাতে যখন লোকটা ঘুমিয়ে পড়ে তখন লিজা চুপচাপ উঠে ফোন থেকে কল করার চেষ্টা করে। যখন সে প্রথম দিন এখানে এসেছিল তখন সে বুঝতে পারে যে এই ঘরে একটা টেলিফোন রয়েছে, তবে কল করার আগেই লোকটা জেগে ওঠে আর সে লিজাকে ধরে ফেলে। লোকটা লিজাকে বলে যে তুমি অনেক বেশি চালাকি দেখাচ্ছ। এখানে আমরা দেখি লোকটা অনেক বেশি রেগে যায়, সে লিজাকে মেরে ফেলার হুমকিও দেয়। কিন্তু লিজা তখন বলে সে তার অসুস্থ বাবার খবর নেওয়ার জন্য কল করেছিল, এছাড়া সে কিছুই করতে চায়নি। তার বাবাকে বলতে চেয়েছিল যে সে অনেক ভালো আছে এবং তার জন্য যেন চিন্তা না করে। লিজার ইমোশনাল কথাবার্তা শুনে ওই লোকটাও ইমোশনাল হয়ে পড়ে আর লিজাকে ছেড়ে দেয়। ওই সময় লিজার তার বোনের বলা একটা কথা মনে পড়ে যায়। তার ছোট বোন বলেছিল যে যা কিছুই হোক না কেন কখনো আপোষ করবে না। একদিন যখন লোকটা আবারও লিজার ক্লোজে আসার চেষ্টা করে
তখন লিজা তাকে বলে, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কাউকে কিছুই বলবো না, আর আমি নিজের ইচ্ছাতেই তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকবো। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তোমার খেয়াল রাখবো, তোমার সাথেই থাকবো। এইসব কথা শুনে ওই সাইকোলোগটা লিজার উপর অনেক ইমপ্রেস হয়ে যায় আর লিজাকে ছেড়ে দিতে রাজিও হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট এক সিরিয়াল কিলারের কথা জানতে পারে, যে কিনা গত 6 মাসে অনেকগুলো মেয়েকে জানে মেরেছে। তখন লিজাকে কিডন্যাপ করা লোকটাও এই নিউজ দেখছিল। তখন লোকটা ভাবে যে এটাই সঠিক সময় লিজাকে ছেড়ে দেওয়ার, কারণ পুলিশ ওই সিরিয়াল কিলারকে খুঁজতে বিজি থাকবে, আর এই সময় এরকম ছোটখাটো কেসে নজর দেওয়ার সময় পাবে না। আর লিজাও এখনো তাকে দেখতে পায়নি যে তাকে চিনে ফেলবে। এইসব ভেবে লোকটা লিজাকে আবারও গাড়িতে উঠায় আর একটা নির্জন জায়গায় নিয়ে যায়। এখানে আসার পর লোকটা আবারও নিজের মাইন্ড চেঞ্জ করে ফেলে, সে লিজাকে শুট করে মেরে ফেলতে চায়। কিন্তু তখন লিজা তাকে বলে যে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, আমি তোমার খেয়াল রাখতে চাই, আমি তোমার সাথেই থাকতে চাই, প্লিজ আমাকে মেরো না। সাইকো লোকটা লিজার কথায় গলে যায় আর বলে, ঠিক আছে, যদি পুলিশ তোমার কাছে আমার কথা জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে একজন কালো আর শর্ট হাইটের লোক তোমাকে কিডন্যাপ করেছিল। এটা বলে লোকটা লিজাকে ছেড়ে ওখান থেকে চলে যায়। লিজাও ওখান থেকে দৌড়ে নিজের বাড়িতে চলে আসে। ঘরে এসে লিজা তার নানিকে বলে যে একটি লোক তাকে কিডন্যাপ করে রেখেছিল, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। লিজার নানি ভাবে পুলিশ লিজার কথা বিশ্বাস করবে না, তাই থানায় ফোন করে বলে লিজা ফিরে এসেছে আর কমপ্লেন তুলে নেয়। কিন্তু অফিসার লিজার সাথে একবার কথা বলতে চায়। পুলিশ অফিসার জানতে চায় আসলে লিজার সাথে কি ঘটেছিল। তারপর লিজা তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা পুলিশের কাছে খুলে বলে, কিন্তু পুলিশও তার কথা বিশ্বাস করছে না। এখানে সবাই বলে যদি লিজার উপর খারাপ কিছু হয়ে থাকে তাহলে লিজার শরীরে কোনো দাগ কেন থাকবে না, আর যখন তার হাত পা ছাড়া ছিল তখন ওখান থেকে কেন পালায়নি। তবে লিজা বলে ওই লোকটা পুরোই একটা সাইকো ছিল, তার কাছে একটা গানও ছিল যেটা দিয়ে সে বারবার আমাকে মারার হুমকিও দিত। তাই লিজা এমন কিছুই করেনি যাতে ওই লোকটা তাকে শুট করে। কিন্তু এখানে যে অফিসাররা ছিল তারা সবাই তো এটাই ভাবছে যে লিজা এসব মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য করছে। এমনকি ওখানের 2 লেডি অফিসার বলে যে লিজা এই টাইপের টিভি শো বেশি দেখতো, এই জন্য সে এরকম কাহিনী বলছে। এরপর দেখা যায় লিজা একদমই চুপ হয়ে যায় আর একেবারে ভেঙে পড়ে, কারণ এখানে তার কোনো কথাই কেউ বিশ্বাস করছে না। এরপর আমরা এক ডিটেকটিভ টিমকে দেখি, তারা সবাই সেই সিরিয়াল কিলারের কেসটা সলভ করার চেষ্টা করছে, যে কিনা গত 6 মাস ধরে অনেক মেয়েদের মেরেছে। কিন্তু তার বিরুদ্ধে পুলিশ এখনো কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি আর না কোনো ক্লু পায় যেটা দিয়ে কিলারকে ফলো করতে পারবে। তাই পুলিশের কাছে এই কেস সলভ করা অনেক কঠিন হয়ে পড়ে। ওদিকে লিজা চুপ থাকায় ওই লেডি অফিসার ডিটেকটিভ ল্যারির সাহায্য চায়। তারপর ল্যারি লিজার কাছে যায়, কিন্তু সে একদমই চুপ ছিল আর এখন কারোর সাথেই কথা বলতে চায় না। তখন ল্যারি তার পকেট থেকে নিজের মেয়ের ছবি বের করে লিজাকে দেখায়, যেন লিজা তাকে বুঝতে পারে আর নিজের সব কথা খুলে বলে। অফিসার লিজাকে বলে, তোমার সাথে যা কিছু হয়েছে তুমি আমাকে এক এক করে বলো। তারপর লিজা সব কথা বলতে শুরু করে, সেই কালো গাড়ির কথা যার মধ্যে লাল কার্পেট লাগানো ছিল, লোকটার ঘরে 22টা সিঁড়ি ছিল, ওই লোকটা বাম হাতে ছিল আর তার কাছে একটা গানও রয়েছে। এই সবকিছু শুনে ল্যারি বুঝতে পারে যে লিজার কথা মিথ্যে হতে পারে না, তাই দ্রুত লিজার কেস ইনভেস্টিগেশন করতে বলে। অফিসার ল্যারি লিজার বাসায় কল করে, তখন মরেস লিজার বাবা সেজে কথা বলে আর এই কেস নিয়ে সামনে এগোতে মানা করে দেয়। এতে ল্যারি ভাবে যে এটা কেমন বাবা যার নিজের মেয়ের উপর কোনো চিন্তাই নেই। তারপর অফিসার মরেসের ব্যাপারে লিজার কাছে জানতে চায়, তখন লিজা মরেসের আচরণের কথাও ল্যারিকে বলে দেয়। তখনই অফিসার লিজার নানির বাড়িতে যায় আর মরেসকে আটক করে। এরপর আমরা দেখি যে এই পুরো টিম লিজার কেস নিয়ে খুব ভালোভাবে ইনভেস্টিগেট করে। লিজার বলা সকল তথ্য ল্যারির মাথায় ঘুরছিল, সে শুধু একটা কথাই ভাবতে থাকে যে ওই কিডন্যাপারই সেই সিরিয়াল কিলার নয় তো, কারণ সকল পয়েন্টস ওই কিলারের সাথে মিলে যাচ্ছে। ল্যারি এটা কনফার্ম হওয়ার জন্য লিজার কাপড় ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেয়, আর যখন রিপোর্ট আসে তখন ল্যারি একদম কনফার্ম হয়ে যায় যে এটা সেই সিরিয়াল কিলার। এরপর ল্যারি লিজাকে নিয়ে সেখানে যায় যেখানে এই লোকটা লিজাকে ছেড়ে দিয়েছিল। লিজা ল্যারির গাড়িতে উঠে বসে আর নিজের চোখ বন্ধ করে সেই সব রিপিট করে যা ওই দিন রাতে ফিল করেছিল। এরপর লিজা ল্যারিকে নিয়ে গ্যাস স্টেশনে যায় যেখানে সেই লোকটা গ্যাস লোড করেছিল। পুলিশ গ্যাস স্টেশনের ক্যামেরা চেক করে আর তাতে পুলিশের কাছে অনেক বড় একটা প্রমাণ চলে আসে। লিজার কথা অনুযায়ী যে স্কেচ বানিয়েছিল সেরকম চেহারার লোককেই সিসিটিভি ক্যামেরায় দেখা যায়। এরপর লোকটার পোস্টার ছাপিয়ে শহরে লাগিয়ে দেওয়া হয় আর পুলিশ ওই কিলারকে ট্র্যাক করতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে ওই কিলার পুলিশের সামনে পড়ে যায়। পুলিশ ওই লোকটার কাছে যায় আর বলে, স্যার আমাদের কাছে গাড়ি চুরির একটা রিপোর্ট আছে, তাই আমরা আপনার গাড়ির একটা ছবি তুলবো। পুলিশ গাড়ি সহ ওই লোকটার ছবি তুলে নেয় আর তাকে চলে যেতে দেয়। তারপর লিজাকে ছবি দেখানো মাত্রই লিজা লোকটাকে চিনতে পারে আর কনফার্ম করে দেয় যে এটাই সেই কিডন্যাপার। তখনই পুলিশ ওই লোকটার ঘরে চলে যায় আর সেই সিঁড়ি দেখতে পায়। এরপর ঘরের মধ্যে লিজার রেখে যাও কিলিপও পেয়ে যায় আর লিজার ফিঙ্গারপ্রিন্টও পায়। এখন এত সব প্রমাণ পাওয়ার পর পুলিশ ওই কিলারকে পাগলের মতো খুঁজতে শুরু করে দেয় আর খুব সহজেই তাকে পেয়ে যায়, কারণ লোকটা নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছিল। তখন পুলিশ তাকে চারদিক দিয়ে ঘিরে ফেলে আর গান পান করে কিলারকে অ্যারেস্ট করে। তারপর ল্যারি এই খবর লিজাকে জানায়। সবাই লিজার এই সাহসিকতার জন্য অভিনন্দন জানায়। লিজা নিজের সাথে সাথে ওই সকল নিষ্পাপ মেয়েদের খুনিকে সাজা পেতে ভূমিকা রেখেছে। এরপর আমরা দেখি যে লিজা তার নানির ঘরে ফিরে যেতে চায় না, কারণ সেটা ছিল একটা নরক। তাই ল্যারি লিজার আন্টি ও আঙ্কেলকে ডাকে। লিজার সাথে ঘটে যাওয়া এত কিছু তার আন্টি আঙ্কেল কিছুই জানতো না। আন্টি লিজাকে সরি বলে আর ল্যারিকে বলে তারা লিজার খুব ভালো খেয়াল রাখবে। লিজা ল্যারিকে ধন্যবাদ জানায়। এখানে আমরা দেখি যে ল্যারি অনেক ইমোশনাল হয়ে পড়ে। কয়েকদিন পর লিজা তার মাকে একটি চিঠি পাঠায় যেখানে সে তার মাকে বলে, তুমি সবসময় বলতে যে আমি কখনো ভালো লাইফ ডিজার্ভ করি না, কিন্তু তুমি ভুল ছিলে। তারপর লিজা তার মাকে সারা জীবনের জন্য গুড বাই জানায়। তখন দেখা যায় লিজার মাও তার নিজের ভুল বুঝতে পারে যে তারা লিজার সাথে অনেক বড় অন্যায় করেছে। এখন লিজার কাছে এমন একটা ফ্যামিলি আছে যেরকম ফ্যামিলি সে সবসময় আশা করত। কয়েক
বছর পর আমরা দেখি যে লিজা এখন একজন পুলিশ অফিসার হয়ে গেছে। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।